কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কম্বিনেশনের যে এক্সারসাইজ গুলো আছে এসএনডি এর বইতে এমসিকিউ গুলো সলভ করব। তো শুরু করা যাক। দেখো অলরেডি আমি প্রশ্ন কিছুটা আমি নিয়ে রেখেছি এখানে। তো আমার করার আগে তোমরা অবশ্যই নিজেরা একবার করে আগে ট্রাই করবে প্রশ্নগুলো। ওকে, সব থেকে প্রথমে যেটা আছে এখানে দেখো প্রশ্নটা। জাস্ট আ মিনিট। ওকে, তাহলে দেখো এটা কি আছে, n-1, আমি একদম এক দাগেরটা করছি, n-1 সি আর প্লাস n-1 সি আর মাইনাস ওয়ান, এটার ভ্যালু কি হবে জানতে চাচ্ছে। তো বলো, আমরা একটা আইডেন্টিটি প্রুফ করেছিলাম যখন থিওরিটা করেছিলাম এর আগের ক্লাসে, অবশ্যই তোমরা দেখবে। সেখানে কি হয়েছিল না, একটা আইডেন্টিটি দিয়েছিলাম মনে করবে, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এটা মানে কি হয়েছিল, এন প্লাস ওয়ান সিআর। কিভাবে করেছিলাম না, একটি বিশেষ বস্তুকে সবসময় নেব, ঠিক আছে, এরকম কম্বিনেশন কটা হচ্ছে, প্লাস সেই বিশেষ বস্তুকে নেব না, তাহলে কটা কম্বিনেশন হচ্ছে, এই দুটো যোগ করলে আমরা টোটাল কম্বিনেশনটা পেয়ে যাব। তো এখানে বলো, এখানে জাস্ট আমরা এই সূত্রে এই n-1, শুধু n এর জায়গাগুলো কি আছে আমাদের, n-1, দেখো n এর জায়গাগুলো n-1, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে n এর জায়গাগুলো কি আছে, n-1। তাহলে বল, তাহলে এখানে কি হবে, এখানে যদি n থাকে এখানে হবে n+1, তাহলে এখানে কি হবে, n-1 আছে, তাহলে এটা কি হবে, n-1+1। এই দুটো n থাকলে এখানে কি হচ্ছে n+1, মানে এখানে কি হবে, n-1 এর সাথে এক যোগ হবে সি, নিচে কি আছে r-1, এটা আর r-1 নিচে সবসময় মনে রাখবে যে বেশিটা হবে, নিচে সবসময় বড়টা হবে, আর উপরে যে দুটো কমন আছে তার থেকে এক বেশি হবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, -1+1 কেটে যাচ্ছে, তাহলে এন সি আর, তাহলে এটা মনে রাখবে কিভাবে না, উপরে যেটা কমন আছে তার থেকে এক বাড়িয়ে দাও, আর নিচে বেশিটা নাও। ওকে, যাই হোক, তাহলে এক দাগটা এই ছিল এনসিআর। দুই নম্বরটা দেখো কি বলছে, এনপিআর ইকুয়াল টু এক্স টাইমস এনসিআর। ওকে, তো বলো সিম্পল করতে পারবে, কি হবে এটা তাহলে, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো কি হবে, আমরা যদি ম্যাথামেটিক্যালি করার চেষ্টা করি তাহলে এটা কি হবে বলো, এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n-r এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু বলছে এনসিআর, এনসিআর মানে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করে দাও। ওকে, n-r এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, তার মানে কি পাচ্ছি, এটা থাকছে 1 ইকুয়াল টু এক্স ফ্যাক্টর, সরি, এক্স বাই আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল নোটেশন আমি এরকম ভাবে দিচ্ছি, ওকে, তোমরা যেভাবে খুশি দিতে পারো, তোমরা আর ফ্যাক্টোরিয়াল আইদার আমি যেরকম দিচ্ছি এরকম, অথবা আর ফ্যাক্টোরিয়াল, যেটা খুশি ইউজ করতে পারো। আমি অঙ্কের মধ্যে এই নোটেশনটা ইউজ করবো। ওকে, তোমরা তোমাদের ইচ্ছা যেটা খুশি ইউজ করতে পারো। তো এক্স ইকুয়াল টু কি হচ্ছে তাহলে আমাদের, এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল আর। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে এটা। তারপরে দেখো তিন দাগটা, তিন দাগের প্রবলেম কি বলছে দেখো, বলছে nc3 equal to k into n into n-1 into n-2, তাহলে k এর ভ্যালু বার করতে হবে। ওকে, k এর ভ্যালু বার করবো আমরা। এখন বলো, np3 মানে আমরা কি বুঝি, np3 মানে কি বলেছিলাম, n ফ্যাক্টোরিয়াল বাই n-3 এর ফ্যাক্টর, সেটা মানে আমি সিম্পলিফাই করে দেখিয়েছিলাম কিরকম হবে, এই n থেকে গুণ করা শুরু করব এবং পিছনের দিকে যাব, নিয়ে তিনটে সংখ্যা নেব, মানে n ইন্টু n-1 ইন্টু n-2। আর এনসিআর মানে কি, এনসিআর আমি থ্রি দিয়েই করছি, এনসি3 মানে কি না, এই এনপি3 বাই আবার আর ফ্যাক্টোরিয়াল, একটা ফর্মুলা দিয়েছিল এনসিআর
ইকুয়াল টু npr বাই r ফ্যাক্টোরিয়াল। তাহলে nc3 মানে np3 মানে n-1 n-2 বাই আবার r ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে বল অ্যাকচুয়ালি তাহলে আমাদের এখানে এই যে nc3 ওকে ইকুয়াল টু কি আসার কথা, ইকুয়াল টু হচ্ছে গিয়ে এইটা দিয়েছে, মানে উপরেরটা অলরেডি আছে, তাহলে নিচে যেটা আছে 3 ফ্যাক্টোরিয়াল সেটা এখানে কে দিয়েছে, মানে কে ইকুয়াল টু কি হবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 মানে 6। ওকে, তাহলে আমাদের আনসার কোনটা হবে 1 বাই 6। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। ওকে, তো নেক্সটটা দেখার আগে আমি এগুলো ক্লিন করে নিই, তোমরা একটু ট্রাই করো। তার মধ্যে নিজেরা একবার ট্রাই করে ফেলো ঝট করে। ওকে, তাহলে এটা হলো আর ফ্যাক্টোরিয়াল, এটা 6। এবারে আমরা করব 4 দাগ। কি বলছে এনসিপি ইকুয়াল টু এনসিকিউ, তাহলে বলছে আরো বলে দিয়েছে পি নট ইকুয়াল টু কিউ, তাহলে এন মাইনাস পি সমান সমান কত হয় বলো, মানে পি নট ইকুয়াল টু কিউ বলেছে। ওকে, আমরা এটা দেখো লিখতে পারি পি নট ইকুয়াল টু কিউ বলা থাকলে এখান থেকে দেখো পি ইকুয়াল টু কিউ হতে পারে, আরো একটা জিনিস হতে পারে, কারণ এনসি কিসের মান বার করতে বলেছে, হ্যাঁ এনসি, এই এনসিপি এটা আমরা লিখতে পারি এনসি এন মাইনাস পি, কারণ আমরা একটা আইডেন্টিটি দেখেছিলাম এনসি আর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। ওকে, তাহলে এটা কি হবে এনসি এন মাইনাস পি, রাইট সাইডে যেটা আছে সেটাই রাখো এনসি কিউ। তাহলে এবারে আমি যদি এদের ফর্মুলা দিই ক্যান্সেল হয়ে কি পড়ে থাকবে না এন মাইনাস পি ইকুয়াল টু কিউ। ওকে, তাহলে বলো তাহলে এন মাইনাস পি এর ভ্যালু কি দেবো তাহলে কিউ। ওকে, ওকে, লাস্ট এখানে 5 দাগটা দেখো কি বলছে n মাইনাস আর প্লাস 1 ইন্টু এনসি আর মাইনাস 1 ইকুয়াল টু এম ইন্টু এনসি আর। তাহলে এম এর ভ্যালু বার করতে হবে, বলো কি আছে এখানে n মাইনাস আর প্লাস 1 ইন্টু, আচ্ছা n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, n ফ্যাক্টোরিয়াল মানে এই সরি এনসি আর মাইনাস 1 মানে n ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, এটা আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এটা n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, কারণ কি উপরেরটা মাইনাস নিচেরটা n মাইনাস আর মাইনাস 1 মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে। দেখো আর এধারে কি আছে m ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। বলো বোথ সাইড আমি এখানে n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করতে পারি, আমি যদি আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে আর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করি এখানে একটা আর পড়ে থাকবে, কারণ আর ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতে পারি আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আর ইন্টু আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখানে আরটা পড়ে থাকবে। একইভাবে বলো এই n মাইনাস আর এর থেকে এক বেশি হলে n মাইনাস আর প্লাস 1, তাহলে n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মানে কি লিখতে পারি n মাইনাস আর প্লাস 1 ইন্টু এর পর থেকে যে টার্মগুলো আসবে সেটা আবার n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, মানে এটা কাটলে কি পড়ে থাকবে n মাইনাস আর প্লাস 1। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, আচ্ছা এই n মাইনাস আর প্লাস 1 এটার সাথে এটা কেটে গেল, তাহলে m ইকুয়াল টু কি পেলাম আমরা m বাই আর, এধারে থাকছে 1 এধারে থাকছে m বাই আর, তার মানে আমাদের পাচ্ছি m ইকুয়াল টু r। ওকে, m ইকুয়াল টু r ইজ দ্য আনসার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবারে নেক্সট প্রবলেমের দিকে যাই, আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। এবারে আমাদের আই থিঙ্ক প্রবলেম নাম্বার 6। দেখো 6 নম্বর প্রবলেমটা কি বলছে, এবারে আমরা 6 নম্বর প্রবলেমটা করব।
বলছি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা, যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। n সংখ্যক বস্তু ছিল, ঠিক আছে, r সংখ্যক বস্তু নেব, কটা সমবায় হবে? nc r। কিন্তু এখানে একটা ঘটনা কি বলছে, p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, মানে ওই p সংখ্যক তো থাকবেই, তাহলে বাকি n মাইনাস p সংখ্যক থেকে আমাদের চুজ করতে হবে। কটা চুজ করতে হবে? p সংখ্যক অলরেডি আছে, r সংখ্যক চুজ করার কথা ছিল, তাহলে এখনো r মাইনাস p সংখ্যক চুজ করতে হবে। তাহলে আমাদের আনসারটা কি হবে? n মাইনাস p c r মাইনাস p। এটা আমি রেস্ট্রিক্টেড কম্বিনেশন বা শর্ত আরোপিত সমবায় যেখানে ছিল ওখান থেকে কিন্তু থিওরিতে মানে আগের ভিডিওতে বলেছিলাম এটা, ঠিক আছে। তো যাই হোক, যারা বুঝতে পারো দেখোনি অবশ্যই এখানেও দেখো, আর ওটা অবশ্যই দেখবে, তাহলে সুবিধা হবে দেখতে। n মাইনাস p c r মাইনাস p। ওকে, এরপরে 7 দাগের সমস্যাটা দেখো কি বলছে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা, যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। মানে এক্ষেত্রেও আমাদের সিম্পল NCR, কিন্তু আমার কি বলছে না, p সংখ্যক নির্দিষ্ট বস্তু থাকবে না, মানে বাকি n মাইনাস p সংখ্যক বস্তু থেকে আমাদের কম্বিনেশনটা নিতে হবে। কটা বস্তু নিতে হবে n মাইনাস p থেকে? n মাইনাস p থেকে আমাদের পুরো r সংখ্যকই নিতে হবে, কারণ আগের বার আমি p সংখ্যক অলরেডি নিয়ে রেখেছিলাম, সেই জন্য বাকি r মাইনাস p সংখ্যক নিতে হচ্ছে। কিন্তু এখানে আমি তো p সংখ্যক নিয়ে রাখিনি, ওদেরকে বাদ দিয়েছি, সুতরাং r সংখ্যকই তো নিতে হবে টোটাল। তাহলে n মাইনাস p c r মাইনাস p c r। ওকে, নেক্সট আমাদের 8 দাগের প্রবলেমটা দেখো। 8 দাগে কি আছে? 11c8 প্লাস 11c9। বলে এটা কোন সূত্র দিয়ে? এটা সিম্পল আইডেন্টিটি দেখা যাচ্ছে। কি আইডেন্টিটি? না, ncr প্লাস ncr মাইনাস 1। মানে প্রথমে একটা ncr আছে, তার সাথে কি আছে? উপরে সেম, কিন্তু নিচেটার থেকে এক কম। তাহলে এটা কি করবো বলেছি? উপরেরটা এক বাড়িয়ে দেবো আর নিচেরটা বড়টা নেব, মানে আর নেব, n প্লাস 1 cr। তাহলে এখানে বলো, এখানে দুটোই, একটা 11c8 একটা 11c9, উপায় দুটোই সেম আছে, আর নিচে একটা এক বেশি আছে। তাহলে উপরে কি করবো? 12 করে দেবো, আর নিচে বড়টা নেবো, মানে 9 দেবো। ওকে, 12c9। ওকে, তারপরে কি বলছে? 9 দাগ, 21c19। বলো 21c19 এটাকে কি লেখা যায়? এখানে বলো, এখানে অপশন গুলো যেমন আছে সে অনুযায়ী দেখি। এখানে বলে এনসিআর ইকুয়াল টু কি বলেছি? এনসি n মাইনাস আর লিখতে পারি আমরা। ওকে, তাহলে এটা কি হচ্ছে? 21cr মানে 21c, 21 মাইনাস 19 মানে 2, 21c2। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে 10 দাগেরটা দেখো কি বলছে। 10 দাগ বলছে 16cr equal to 16c2r plus 1। ওকে, তাহলে নিচের কোনটা হবে? এখন দেখো, যদি কখনো এরকম থাকে, এটা করার আগে আমি একটুখানি বলি। এনসিআর ইকুয়াল টু কি আছে না, এনসিপি। ওকে, এনসিআর ইকুয়াল টু এনসিপি, এটা যদি হয় তাহলে আমাদের দুটো অপশন থাকে। একটা হচ্ছে কি আর ইকুয়াল টু পি, আর একটা কি হতে পারে? এই আর প্লাস পি ইকুয়াল টু এন। কেন আর প্লাস পি ইকুয়াল টু এন? কারণ হচ্ছে গিয়ে এই এনসিআর এটাকে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি, বা এনসিপি এটাকে আমি লিখতে পারি এনসি এন মাইনাস পি। তাহলে এই আর ইকুয়াল টু হতে পারে এন মাইনাস পি, আর ইকুয়াল টু এন মাইনাস পি। তার মানে আমাদের পিটা এই ধারে আসলে আর প্লাস পি ইকুয়াল টু এন। তাহলে দুটো জিনিস হতে, একটা আর ইকুয়াল টু পি আর একটা আর প্লাস পি ইকুয়াল টু এন। তার মানে যদি উপরের দুটো সমান থাকে, ভালো করে বুঝবে, যদি উপরের দুটো সমান থাকে তাহলে আইদার নিচের দুটো সমান হবে, অথবা নিচের দুটো যোগ করলে উপরেরটা পাওয়া যায়। মানে আইদার আর ইকুয়াল টু পি অর আর প্লাস পি ইকুয়াল টু এন, এই দুটোর মধ্যে একটা হবে। তো এই অঙ্কটাই দেখো, আমি যদি
উভয় দুটো সেম আছে। ওকে, উপরের দুটো সেম আছে, তাই নিচের দুটো আইদার সেম হবে। যদি নিচের দুটো সেম করে আর ইকুয়াল টু 2r প্লাস 1, এখান থেকে দেখো আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি -1 পাচ্ছি আর এর ভ্যালু। কিন্তু আর এর ভ্যালু -1 কখনো হবে এখানে না, এখানে n আর p সবই পূর্ণ সংখ্যা। 0 হতে পারে আর এর মানটা, কিন্তু বাকি সব পূর্ণ সংখ্যা। কিন্তু এটা তো আর ইকুয়াল টু -1 সম্ভব না, তাহলে এখানে কোনটা হবে? এটা তো তাহলে হচ্ছে না। তাহলে কি হবে? এই দুটো যোগ করলে কি বলছি, নিচের দুটো যোগ করলে উপরেরটা হয়, মানে r প্লাস 2r প্লাস 1 ইকুয়াল টু 16। এখান থেকে আর এর ভ্যালু বার করো। ওকে, তাহলে এখান থেকে 3r ইকুয়াল টু 15, মানে r ইকুয়াল টু পাচ্ছি 5। তাহলে এখানে আনসার কি হবে আমাদের? 5। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রবলেমটার দিকে যাই। ওকে, দেখো অবশ্যই আমার করার আগে তোমরা একবার ট্রাই করো। ওকে, কি বলছে? 11 দাগ করছি আমি। ওকে, NC4, NC5 আর NC6 এরা কি পরস্পর কিসে আছে? সমান্তর প্রগতি। তার n এর মান কত হবে? এরা সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতি মানে একটা কথা মাথায় রাখবে, সমান্তর প্রগতি মানে এই যে মাঝখানেরটা হবে প্রথমটার শেষেরটার গড়, ঠিক আছে? মানে এইটা হবে এই দুটোর গড়। ওকে, মানে আমি লিখে দিচ্ছি, ধরো আছে তোমার এ বি সি, এরা কি আছে? সমান্তর প্রগতি, ইংরেজিতে বলা হয় এপি, ইন এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে এবিসি ইন এপি। তার মানে কি হবে? এটার মানে হবে এ প্লাস সি। এটার মানে হবে আমার এরকম, দেখো বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। ওকে, বা সোজা কথা এরকম বলতে পারো যে 2b ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে এখানে আমাদের কি হবে? 2 টাইমস NC5, 2 টাইমস NC5 ইকুয়াল টু NC4 প্লাস NC6। এরকম হলে কি হবে? সমান্তর প্রগতি হবে। ওকে, তো বলো আমরা যদি অপশন এ এর ক্ষেত্রে দেখি, ফার্স্ট আমরা অপশন দিয়ে করছি এটা। ওকে, তো অপশন এ এর ক্ষেত্রে দেখি তাহলে কি হচ্ছে? অপশন এ তে বলছে n এর মান কি হবে? n এর মান 8, তো n এর মান 8 বসালে এটাকে স্যাটিসফাই করছে কি দেখো, যদি স্যাটিসফাই করে তো ঠিক। বলে অপশন এ তে কি বলছে? 2 ইন্টু 8C5। ওকে, 8C5, 8C5 মানে, আচ্ছা লিখছি 8C5 ইকুয়াল টু 8C4 প্লাস 8C6। দেখো এটা ঠিক হয় কিনা, মানে এটা হচ্ছে 2 ইন্টু 8C5, মানে আচ্ছা 8C5 মানে 8C3ও লিখতে পারি না, মানে একটু সিম্পল করার চেষ্টা করছি গুণ গুলো। ওকে, 8C4 থাক, 8C4 প্লাস এটা বলো 8C6, এটা মানে 8C2 লিখতে পারি। কিভাবে হচ্ছে? 8C5 মানে 8 মাইনাস 5, NCR ইকুয়াল টু NC n মাইনাস আর, এটা কাজে লাগাচ্ছি আমরা। ওকে, নিচের গুলো ছোট করছে। তাহলে 2 ইন্টু 8C3 মানে কি? 8P3 মানে 8 ইন্টু 7 ইন্টু 6 বাই আবার 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইকুয়াল টু এধারে কি হচ্ছে? 8C4 মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 6 24 প্লাস 8C2 মানে 8 ইন্টু 7 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল কাটছে, এখানে এটা কাটছে 4 6 24, 4 2 8, এটা 4 2 8। দেখো বোথ সাইডে একই হচ্ছে কিনা। 27টা কত হচ্ছে? 56। ওকে, হ্যাঁ 56 2 112। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 7 2 14, 14 আর 5 14 70।
প্লাস এটা কত হচ্ছে 4 সাথে 28। ওকে ওকে, তাহলে বলো এটা কি হচ্ছে 112, এটা 28, 112 70 প্লাস 28 তো তোমার হবে হচ্ছে গিয়ে 98, তাই না? তাহলে এই অপশনটা কিন্তু হবে না, তাহলে অন্য অপশনটা ট্রাই করো। তাহলে বলে এইভাবে যদি প্রত্যেকটা অপশন আমি ট্রাই করতে থাকি তাহলে কিন্তু অঙ্কটা বেশ বড় হয়ে যাবে, তাহলে অপশন এলিমিনেশনের দিকে যাচ্ছি না। ওকে, এই কারণে এইভাবে করতে থাকলে অঙ্কটা বেশ বড় হয়ে যাবে। তাহলে আমরা সিম্পল থিওরিতে আসি। তাহলে কি করা যায়, আমরা এপি মানে যেটা লিখেছিলাম, মানে এই জিনিসটা মুছে দিলাম আমি, টু বি ইকুয়াল টু কি হবে এ প্লাস সি, এইটাই সিম্পল আমরা ইউজ করে দিই, তাহলে এন এর মান ক্যালকুলেট করে বার হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া অপশনাল এলিমিনেশন করতে পারো, এরকম একটা একটা করে বসাতে হবে, সেক্ষেত্রে আমি যদি প্রথমটা দিয়ে হয়ে যায় তাহলে তো ভালো। ঠিক আছে, তো যাই হোক আমরা থিওরিটিক্যালি বলি, তাহলে কি হচ্ছে এটা বলো, 2 ইন্টু এনসি 5 ইকুয়াল টু এনসি 4 প্লাস এনসি 6, তার মানে 2 ইকুয়াল টু এনসি 4 বাই এনসি 5, কেন নিচে আনছি একটু পরে বলবে, এনসি 6 বাই এনসি 5। ওকে, এখন দেখো আমাদের একটা আইডেন্টিটি ছিল কি না, এনসিআর বাই এনসি আর মাইনাস 1 ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস 1 বাই আর, এই আইডেন্টিটিটা এখানে আমরা ইউজ করব। ওকে, দেখো তার মানে কি হচ্ছে 2 ইকুয়াল টু, এখানে বলো এনসি 4 বাই এনসি 5, এনসি আর বাই এনসি আর মাইনাস 1, এটাকে আমি এখানে কি আছে অ্যাকচুয়ালি এনসি 5 বাই এনসি 4, এই এনসি 4 বাই এনসি 5, কিন্তু এখানে থাকার কথা উপরে আর উপরেরটা সেম, উপর নিচে দুটোরই কি উপরেরটা সেম, এন এই দুটো সেম হতে, এখানে দেখো দুটো এন আছে, অসুবিধা নেই, উপরে এখানে যখন থাকবে তার থেকে এখানে এক কম হবে, কিন্তু এখানে কি হচ্ছে এইটা এক বেশি আছে এটা কম আছে, তাহলে কি করব, কিছুই না, তাহলে এই সেম ফর্মুলাটা কি হবে, এটা উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে কি হবে, আরটা উপরে যাবে, আর এর মান এখানে আমার কত হবে বলো, আর এর মান হচ্ছে গিয়ে আমাদের 5। ওকে, আর এর মান 5, আরটা যাবে উপরে, আর এন মাইনাস আর প্লাস 1 পেয়েছি, এন মাইনাস 5 প্লাস 1। ওকে, আর এর মান এখানে সিম্পল 5 হচ্ছে, প্লাস এখানে আবার দেখো সোজা ভাবেই আছে এনসি আর মাইনাস 1, তাহলে এটা কি হবে, এখানে আর এর মান কিন্তু 6 এবং এখানে সোজাই আছে, মানে এইভাবে, মানে এন মাইনাস 6 প্লাস 1 বাই 6, তার মানে 2 ইকুয়াল টু এটা কি হচ্ছে 5 বাই এন মাইনাস 4 প্লাস এটা কি হচ্ছে নিচে হচ্ছে 6 আর এটা এন মাইনাস 5। এবার এখান থেকে দেখো, এখান থেকে এবার কিছু করার নেই, এখান থেকে এবার আমাদের কি করতে হবে না, একটু গুণ টুন করতে হবে। ঠিক আছে, তো এখান থেকেও মনে করলে অপশন এলিমিনেশন করতে পারো। ওকে, যদি এখান থেকে অপশন এলিমিনেশন করতে, অথবা এটা যদি আমি লসাগু করে কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, এটা কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ আসবে, তো সেখান থেকে এন এর ভ্যালু বার করতে পারবো। তো যাই হোক, এখানে আমি অপশন এলিমিনেশন যদি করি, প্রথম অপশনটা তো হয়নি, সেকেন্ড অপশনটা দেখো তো, এন ইকুয়াল টু 7 বসি, এন ইকুয়াল টু 7 আমি যদি বসাই তাহলে এখানে কি হচ্ছে 2 ইকুয়াল টু 5 বাই, এটা 7 মাইনাস 4 মানে 3। ওকে, আর এটা 7 মাইনাস 5 মানে 2 বাই 6, তাহলে এটা কত দাঁড়াচ্ছে বলতো, এটা হচ্ছে নিচে 6 লসাগু, আর উপরে হচ্ছে এখানে 3 মানে 2 মানে 10, প্লাস এখানে হচ্ছে গিয়ে 2 মানে এই তো 12 বাই 6 মানে 2 হচ্ছে না, তাহলে 2 ছিল 2 হচ্ছে, তাহলে এই অপশন বিটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এটা, তাহলে একটাই কাছে এই পর্যন্ত এসে তারপর অপশন এলিমিনেশনটা করো, তাহলে সুবিধা হবে, কারণ ওখানে ডাইরেক্ট অপশন এলিমিনেশন করলে আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে প্রত্যেকবার একটু বড় ক্যালকুলেশন হয়ে যাবে, এইখানটা এসে এবার অপশন এলিমিনেশন করে অনেকটা সহজ হয়ে যাবে করতে। ঠিক আছে, তো যাই হোক এটা সময় নিয়ে নিল, এভাবে ট্রাই করো, তোমার নিজেরা ট্রাই করো, অঙ্ক ভুল করতে হবে তবেই অঙ্ক সঠিক হবে। ঠিক আছে, নিজেরা অবশ্যই ট্রাই করবে আমি করার আগে। তো দেখো ওকে, নেক্সট দেখা যাক কি বলেছে। 12 দাগ বলছে একটি বৃত্তের উপর অবস্থিত 7টি বিন্দু যোগ করলে কটি ত্রিভুজ তৈরি হয়। মনে করো কিছু বিন্দু আছে,
ধরো 7টি বিন্দু আছে, 1 2 3 4 5 6 7, 7টা বিন্দু আছে। এটা দিয়ে এগুলো আমি সবাই যুক্ত করি, সবার সাথে সবার যুক্ত করে দেবো। সবার সাথে সবার যুক্ত করতে হবে। ওকে, আই থিঙ্ক এটা এখন বাকি আছে। ওকে, আরো হয়তো বাকি আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো সবার সাথে সবার কিন্তু যুক্ত করে দিয়ে কটা ত্রিভুজ, যেমন একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, কটা ত্রিভুজ, আমরা তো বসে বসে গুনবো না, আমাদের কিছু একটা করতে হবে। বলছে যে 7টা বিন্দু আছে। ওকে, তো 7টা বিন্দু আছে, ঠিক আছে। একটা ত্রিভুজ তৈরি করতে আমাদের কটা বিন্দু লাগে বলো? আমাদের 7টা বিন্দু আছে, তো একটা ত্রিভুজ করতে কটা বিন্দু লাগে? একটা ত্রিভুজ করে 3টে বিন্দু লাগে, মানে 7টা বিন্দু থেকে 3টে বিন্দু আমি যত রকম ভাবে নিতে পারবো সে কটাই ত্রিভুজ পাবো। 7টা বিন্দু থেকে আমি 3টে বিন্দু যত রকম ভাবে নিতে পারবো সে কটাই কিন্তু ত্রিভুজ পাওয়া যাবে, মানে 7C3। এখন ঘটনা হচ্ছে গিয়ে, ধরো আমি এই কন্ডিশন, এখানেও দেখো 7টা বিন্দু নিয়েছি, তো এই 3টে বিন্দু সমরেখ, তো এইটা দিয়ে কি কোনো ত্রিভুজ পাওয়া যাবে? যাবে না। যদি কিছু বিন্দুর মধ্যে সমরেখ হয়ে যায় তবে অতটা ত্রিভুজ কিন্তু পাওয়া যাবে না, সেগুলো কমে যাবে। কটা কমে যাবে সেটা দেখতে হবে। ওকে, যদি বলা থাকে যে ওই 7টা বিন্দুর মধ্যে কোনো তিনটি, যে কোনো 3টে তুমি নাও, সেটা কখনো কোলিনিয়ার হবে না বা সমরেখ হবে না, তবে আমাদের 7টা থেকে 3টে যত রকম ভাবে নিতে পারি সেটাই হচ্ছে গিয়ে ত্রিভুজের সংখ্যা। কিন্তু যদি এরকম থাকে যে কিছু বিন্দু আছে যারা সমরেখ, তাহলে সেগুলোকে মাইনাস করতে হবে আমাদের, সেগুলো দিয়ে যে কটা ত্রিভুজ আমি বানিয়েছি সেটাকে মাইনাস করতে হবে। ওকে, কারণ সেগুলো দিয়ে আদৌ ত্রিভুজ তৈরি, যেমন যেমন এই 3টে বিন্দু দেখো, এর দিয়ে ত্রিভুজ কিন্তু আদৌ হবে না, আবার এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটাও হবে, ঠিক আছে। তো এখানে বলো, এখানে একটা ত্রিভুজ একটু বৃত্তের উপরে, বৃত্তের উপরে বলার কারণটা হচ্ছে কি, এবার বুঝতে পারলে? বৃত্তের উপরে যদি থাকে তারা কোনো সমরেখ হবে? একটা মনে করো বৃত্ত আছে, তো বৃত্তের উপরে যে সমস্ত বিন্দু তারা কি কখনোই সমরেখ হতে পারবে? কখনোই সমরেখ হতে পারবে না। বৃত্তের উপরে 7টা বিন্দু কিন্তু কখনোই সমরেখ হবে না, তাই না? সমরেখ হওয়া সম্ভব না। তাহলে আমাদের আনসার কি হবে? এই 7C3টাই হবে। তাহলে বৃত্তের উপরে বলার কিন্তু কারণ ছিল এখানে। ওকে, এমনি এমনি বৃত্তের উপরে বলেন। 7টা বিন্দু থেকে 3টে বিন্দু যত রকম পাই সেটাই হবে আমাদের আনসার। এই জন্য কিন্তু বৃত্তের উপরে বলা ছিল। বৃত্তের উপরে না বললে কিন্তু আমাদের ডাইরেক্টলি এই আনসার আমরা দিতে পারতাম না। 7C3 মানে 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6, মানে 5 সাথে 35টি ত্রিভুজ পাওয়া যাবে। ক্লিয়ার? এটা কত দাগ ছিল? এটা ছিল 12 দাগ। 13 দাগ দেখো, 13 দাগ কি বলছে? 13 দাগ, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের কর্ণের সংখ্যা বাহু সংখ্যার 3 গুণ, তাহলে n এর মান। একটা বলো n সংখ্যক, ধরো তোমার কাছে 10টা বাহু বিশিষ্ট বহুভুজ আছে, 5টা বাহু 10টা বাহু বিশিষ্ট বহুভুজ আছে, ঠিক আছে। তো 10টা বাহু বিশিষ্ট যদি বহুভুজ থাকে, তাহলে সেই 10টা বাহু বিশিষ্ট বহুভুজ ওর কটা শীর্ষবিন্দু থাকবে বলো তো? দশটা বাহু বিশিষ্ট বহুভুজের 10টাই শীর্ষবিন্দু থাকবে, তাই না? যে কটা বাহু থাকে সে কটা শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজ মানে 3টে বাহু বিশিষ্ট, ওর কটা শীর্ষবিন্দু? 3টে শীর্ষবিন্দু। দেখো, এই 10টা বাহু বিশিষ্ট বহুভুজ এঁকেছি, যার শীর্ষবিন্দু কিন্তু 10টা। ওকে, শীর্ষবিন্দু কিন্তু 10টা। এখন বলো, তাহলে 10টা বাহু বিশিষ্ট বহুভুজ আছে এবার শীর্ষবিন্দু 10টা আছে। এখন কি বলেছে? কর্ণের সংখ্যা, ফার্স্ট আগে দেখছি কর্ণের সংখ্যা। তো কর্ণ কিভাবে পাবো? কর্ণ মানে এই শীর্ষবিন্দুগুলো যোগ করে একটা সরলরেখা বানাতে হবে। তো একটা সরলরেখা বানাতে কটা বিন্দু লাগবে? আমার মিনিমাম 2টো বিন্দু লাগবে।
তার মানে n সংখ্যক ছিল মানে nc2, n সংখ্যক বিন্দু থেকে দুটো বিন্দু কত রকমের চুজ করতে হবে nc2, ঠিক আছে। তাহলে এটা হলো ওই nটা শীর্ষবিন্দু ছিল তাদের থেকে কটা সরলরেখা তৈরি করতে পারবো। কিন্তু এবারে দেখো আমার শুধুমাত্র কর্ণ বলেছে এখানে, ঠিক আছে, কর্ণের সংখ্যা আমি বার করতে চাচ্ছি, কর্ণের সংখ্যা। এখন বলো, যেহেতু ওটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে ওই যে সরলরেখাগুলো পেয়েছি তার মধ্যে n সংখ্যক তো আছে ওর বাহু, মানে এখানে 10টা তো অলরেডি ওর বাহু আছে, কিন্তু এই nc2 বা 10c2 এর মধ্যে তো ওই বাহুগুলোও ধরে নিয়েছি, ওই 10টা বিন্দু থেকে কটা সরলরেখা বানাতে হবে তার সংখ্যা এটা, তার থেকে তাহলে বাহুগুলো মাইনাস করতে হবে, কটা বাহু থাকবে n সংখ্যক, এখানে 10টা, -10। ওকে, তাহলে আমার কি হবে এখানে nc2, তাহলে বহুভুজের কর্ণের সংখ্যা কি হবে nc2 মাইনাস n, nc2 মাইনাস n। এখন এইটা সমান সমান কি বলেছে আবার, যে বাহু সংখ্যার এই যে কর্ণের সংখ্যা এটা কি হবে বাহু সংখ্যার 3 গুণ, বাহু সংখ্যা তো n, মানে 3 গুণ মানে 3n। আর এখান থেকে সলভ করো, nটা ওই ধারে নিয়ে গেলে হবে 4n, আর এই ধারে কি থাকছে nc2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, মানে 4 2 8, 8n ইকুয়াল টু n স্কয়ার মাইনাস n। তার মানে কি হচ্ছে বলো, তার মানে n স্কয়ার মাইনাস n, তার মানে হচ্ছে n স্কয়ার মাইনাস 8 আর 1 9n ইকুয়াল টু 0। তার মানে n ইন্টু n মাইনাস 9 ইকুয়াল টু 0। যেহেতু n নট ইকুয়াল টু 0, তাহলে n মাইনাস 9 ইকুয়াল টু 0, তার মানে n ইকুয়াল টু 9। ওকে, কারণ কি n নট ইকুয়াল টু 0, কারণ এটা তো বহুভুজ, n এর নিশ্চয়ই মান আছে, যদি একটাও বাহু না থাকে সে ভুজ কিভাবে, বহুভুজ কিভাবে হবে, তাই না? তো n ইকুয়াল টু 9। এই ছিল 14 দাগ। এরপরে এই 13 দাগ, এবার 14 দাগের প্রবলেমটা দেখো। ওকে, তার মধ্যে আমি এই অংশটুকু মুছে দিই, তোমরা নিজেরা একবার ট্রাই করো। সবসময় আগে থেকে নিজে একবার ট্রাই করবে, তারপর আমার এটা সলিউশনটা দেখবে, তবেই বেস্ট রেজাল্টটা তোমরা পাবে। এবং কিভাবে থিঙ্কিং প্রসেসটা, মেইন জিনিস কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস, ঠিক আছে। অঙ্ক তো সব মুখস্থ করে তুমি যেতে পারবে না, থিঙ্কিং প্রসেসটা দেখতে হবে, একটা অঙ্ক কিভাবে করা হচ্ছে সেই থিঙ্কিং প্রসেসটা দেখতে হবে। তো 14 দাগ দেখো, 14 দাগ কি বলছে, 14 দাগ বলছে একটি বৃত্তের উপর 21টি পদার্থ বিন্দু পদার্থ, ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি জ্যা অঙ্কন করা যাবে, বলো বিন্দুগুলি দিয়ে কতগুলি জ্যা অঙ্কন করা যাবে। একুশটি বিন্দু আছে, তো 21 বৃত্তের উপর 21টি বিন্দু দিয়ে কটা জ্যা অঙ্কন করা যাবে, বৃত্তের উপরে কিছু বিন্দু আছে, তো সেই 21টি বিন্দু থেকে দুটো করে বিন্দু চুজ করতে হবে, 21টা থেকে দুটো বিন্দু যত রকম ভাবে নিতে পারবো ততটাই জ্যা পাওয়া যাবে। কারণ মাথায় আসতে হবে কিছু জ্যা তো ব্যাস হয়ে যাবে, কিন্তু ব্যাসও তো জ্যা, তাই না, ব্যাসও তো একটা জ্যা, সুতরাং মাইনাস পাওয়ার কিছু নেই। তাহলে ওই 21টা বিন্দু থেকে দুটো বিন্দু নিয়ে যে কটা কম্বিনেশন পাবো সে কটাই হবে জ্যা। তাহলে 21টা থেকে দুটো কত রকম ভাবে নিতে হবে, 21 ইন্টু 20 বাই 2। ওকে, তার মানে কত হচ্ছে 10, মানে 210, 210টা জ্যা পাওয়া যাবে। তারপরে 15 দাগ ভেরি সিম্পল, দেখো একটি বহুভুজের বাহু সংখ্যা 100 হলে বহুভুজের কর্ণ সংখ্যা অলরেডি হয়ে গেছে, বহুভুজের বাহু সংখ্যা 100 মানে দুটো করে বিন্দু কত রকম, 100c2, ঠিক আছে। কর্ণের সংখ্যা, এর মধ্যে বাহুগুলোও লুকিয়ে আছে, 100টা বাহু আছে মাইনাস 100, মানে 100 ইন্টু 99, ওকে, বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 মাইনাস 100। তার মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি বলো, যদি কাটি আমি 50 দোকানে 100 কাটতে পারবো, কিন্তু ওটা কাটবো না, দেখো আমি এইটাকে কাটছি, 49 দোকানে 98.5। কেন কেটেছি, কারণ এই 100 দিয়ে গুণ করার সুবিধা, কিন্তু যেই 50 দিয়ে কাটবো আমার 99 আবার এই 5 দিয়ে গুণ করতে হবে 50 দিয়ে, কিন্তু এখানে আমাদের গুণ করার কিছুই নেই, জাস্ট
কি হবে 4950 মাইনাস 100 মানে 4850, 4850 অপশন এ। ওকে, তাহলে এই ভিডিওতে এই 15টা এমসিকিউ আমরা করলাম, পরের ভিডিওতে বাকি এমসিকিউ গুলো করবো। ওকে, এর পরের কিছু এমসিকিউ পরের ভিডিওতে করবো। টাটা দেন, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।